নির্বাচনের জন্য অনেক দলগুলো বলছে যে নির্বাচন দিতে হবে, অন্যদিকে সংস্কার কমিশনীয় তোড়জোড় চলছে, এই ডিসেম্বরই তারা রিপোর্টগুলো দিবে। কিন্তু যেখানে সংবিধান পুনর্লেখনের কিন্তু একটা প্রস্তাব আছে, সংস্কারের প্রস্তাবও আছে, পুনর্লেখনেরও একটা জোরালো দাবি আছে, তাহলে এই বিষয়টাকে আপনি কী বলবেন যে কেন পুনর্লেখনের প্রয়োজন আছে? ধন্যবাদ। সহ দুই আলোচক, বিজ্ঞ আলোচক, তারা আইনের মানুষ। সাধারণ নাগরিক হিসেবে যেটা বলতে পারি যে সংস্কার প্রশ্নটা আসে কখন, যখন একটা কাঠামো আর কাজ করছে না, তখন এটি সংস্কার করে এটি যাতে কার্যকর হয় বা গতিশীল হয় সে কারণে। কিন্তু আমাদের কাঠামোটাই তো কি বলবো অনুপস্থিত বা ভেঙে পড়েছে, এবং সেটি যে গত 15 বছরে না, শুধু 53 বছর ধরেই আমরা যেসব উদ্দেশ্যে সংবিধান নিয়ে তো আমরা এত কথা বলছি, সংবিধানে যা যা লেখা আছে প্রতিটা আমরা লঙ্ঘন করেছি, প্রতিটা আমরা অমান্য করেছি। সেটা গণতন্ত্র বলেন, বিচার বিভাগ বলেন, আইনসভা বলেন, আর সর্বত্র। এখন এ কারণেই কিন্তু এই যে এই সরকার এটা করতে পারবে না, পুনর্লেখন বা সংবিধান নবায়ন করতে পারবে না, কিন্তু এটা এই প্রশ্নটা আসছে যেহেতু আমরা এই অবস্থায় নিয়ে গেছি। অনেকে একটু ছোট্ট প্রশ্ন করি যে অনেকেই বলবার চেষ্টা করেন যে আইন তো সব কিছুই আছে, অর্থাৎ আইন যদি আইনের প্রতি যে মান্যতা থাকে, তাহলে যে কোনো আইন দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন বা দেশকে চালানো সম্ভব। সেই ক্ষেত্রে এই যে আইনি পরিবর্তনগুলো যে করার প্রক্রিয়া চলছে, মনে করেন যে আইনগুলো যদি অর্থাৎ ইমপ্লিমেন্ট করা হয় তাহলেই একদম সুষ্ঠু সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি কি মনে করেন? ঠিক তো হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে 4টি নির্বাচন তার প্রমাণ। ভালো নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, দেশে বিদেশে প্রশংসিত হয়েছে, কিন্তু ওই 4টি নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ কি কার্যকর হয়েছে? আমরা তো কার্যকর দেখিনি। কারণ বিরোধী দল প্রথম দিন থেকে যে মানি না, মানব না বা বয়কট, এটি হচ্ছে তাদের নীতি। আর সরকারি দলের নীতি হচ্ছে সব কিছু দখল করা। ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সব কিছু দখল করা, এবং সংখ্যাগরিষ্ঠ জোরে ঠিক আছে না, মানে বিচার বিভাগে দখল করা, শিক্ষা বিভাগে দখল করা, প্রশাসনে দখল করা, এই যে দখলবাজি, এটা তো কোনো আইনে থাকতে পারে না। এখন যে প্রশ্নটি এসেছে 6টি সংস্কার কমিশন, এই দখলবাজিটা বন্ধ করা। কিন্তু আমরা তো দেখি যে, এবং কিছুটা উদ্বেগের সঙ্গেও লক্ষ্য করি যে দখলবাজি তো 5 আগস্টের আগে এক ধরনের দখলবাজি ছিল, এখন আর এক ধরনের দখলবাজি। তো প্রথম সংস্কার হচ্ছে এই দখলবাজি বন্ধ করা। যদি না হয়ে থাকে খুব ভালো, কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখি বিভিন্ন জায়গায় দখলবাজি আছে। এখন নির্বাচনের পর একটা ভালো নির্বাচন হলো, কারণ যে পরিবেশ পরিস্থিতি বা পূর্ব শর্তগুলো এখন বিরাজ করছে, তাতে আগামী নির্বাচনটা ভালো নির্বাচন হবে। ভালো নির্বাচন হয়ে ভালো সরকার হবে কিনা, ভালো সংসদ হবে কিনা, সেই সংসদ বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করবে না এই নিশ্চয়তা থাকবে কিনা, সেই বিচার বিভাগ আর সেই সংসদ এবং নির্বাহী বিভাগ একাকার হয়ে যাবে কিনা। সেক্ষেত্রে বিএনপি 31 দফা দিয়েছে, জামাত সহ, বাম সহ অনেকগুলো দিয়েছে। আনুপাতিক ভোটের অধিকাংশ দল কিন্তু আনুপাতিক ভোটের পক্ষে, কিন্তু বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত আছে। বিএনপি এ ব্যাপারে দ্বিমত করছে এবং তারা রাজি নয়। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে নির্বাচনের আগে এ ব্যাপারে ফয়সালা হবে না, একটা নির্বাচন হবে। প্রথমত হচ্ছে, প্রথম সংস্কারটা দরকার হচ্ছে মানুষের মন, মানসিকতা, চিন্তার সংস্কার। 53 বছর ধরে যে অন্যায় চলে আসছে এবং সেই অন্যায়কে মেনে নিয়েছে, রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে, প্রশাসন মেনে নিয়েছে, এই যে এত বড় বিপর্যয়, এত বড় ওলটপালট হলো কেন? এ কারণেই তো আইন অমান্য করে, সেটা নির্বাচনের ক্ষেত্রে বলুন, দেশ শাসনের ক্ষেত্রে বলুন, সেটা করা হয়েছে। এখন একটাই ছিল আগে, এই অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের একটাই সুফল ছিল, 5 বছর পর পর জনগণের কাছে ওই রাজনৈতিক দলগুলোকে যেতে হতো এবং জনগণ কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে নিত। আপনি দেখুন যে 91-এ যে সিদ্ধান্ত নিয়েছে, যাদের ক্ষমতায় বসিয়েছে, 96-এ বসায়নি, 96 যাদের বসিয়েছে 2001-এ বসায়নি, 2001-এ যাদের বসিয়েছে 2008-এ বসায়নি। এই পদ্ধতিটা, এবং সাবেক প্রধানমন্ত্রী বা তার দল এটা ভালো জানতো যে সুষ্ঠু নির্বাচন হলে পরের বার আসা যাবে না। সেই কারণেই এই পুরো এবং
আজকে রাজনৈতিক যে কি বলে বিপর্যয়ের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করা এটি একটা বড় কারণ। এখন বাতিল সম্ভবত 17 তারিখ আদালতের রায়ে আমরা ইতিবাচক ফলও পেতে পারি। আইনজীবীরা দেখলাম যে তারাও আশাবাদ প্রকাশ করেন। ধরে নিলাম পঞ্চদশ সংশোধনী আর নেই, তার মানে নির্বাচনের পথটা পরিষ্কার হলো। কারণ এই সরকার আগামী নির্বাচন করলো, কিন্তু পরবর্তীকালে যারা ক্ষমতায় আসবে তারা যে অন্তর্বর্তী সরকার করবে, আরেকটি তত্ত্বাবধায়ক সরকার করবে, তার নিশ্চয়তা কি? সেক্ষেত্রে যদি ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল হয় এটি নিশ্চিত হবে। কিন্তু এর চেয়ে কঠিন যে প্রশ্ন সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো একসঙ্গে চলবে কিনা, চলতে প্রস্তুত কিনা, দেশ শাসন করতে প্রস্তুত কিনা, মূল প্রশ্ন। সেটাই হচ্ছে মূল প্রশ্ন। এবং সেই প্রশ্নের জবাব একমাত্র যারা সংসদে যাবে, যারা ক্ষমতায় যাবে তারাই দিতে পারবেন। এই যে নাজির ভাই ব্রিটেনে এত বছর একই সরকার, মানে ধরেন একই দলের প্রধানমন্ত্রী বারবার বদল হয়, কিন্তু তা সেখানে কোনো সমস্যা হচ্ছে? মানে আমরা তো দেখলাম যে 3 সপ্তাহের মধ্যে 3বার সরকার মানে প্রধানমন্ত্রী বদল হয়েছে। মানে জনগণ মানে সদস্যের অনাস্থা প্রকাশ করছে বলে, অনাস্থা দিয়েছে বলে তাকে সরে যেতে হয়েছে। আমাদের এখানে কি চিন্তা করা যায় যে যে দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন সেই দলের সংসদ সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা ভোট দেবেন? মানে আমরা মানে এটা হচ্ছে গণতন্ত্র। আমি যার প্রতি আস্থা এনেছি তার প্রতি অনাস্থাও দিতে পারি, কিন্তু আমাদের এটি নেই। রাজনৈতিক দল, যেটি সবচেয়ে কম আলোচনা, রাজনৈতিক দলের গণতন্ত্র, রাজনৈতিক দলের কাঠামো। এটি ছোট্ট একটা প্রশ্ন করে আপনি উত্তর দিবেন যে আমরা সংবিধানের সংস্কারের কথা বলছে, নির্বাচন কমিশনের সংস্কারের কথা বলছে, পুলিশের সংস্কারের কথা বলছে, কিন্তু আসল যারা অর্থাৎ অংশীজন যে ইন্টারপার্টি ডেমোক্রেসি, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কারের প্রস্তাব কেন করছে না? একটা একেবারে মানে এবার হয়নি। আপনার নির্বাচন কমিশন, এটিএম শামসুল হুদার নেতৃত্বে যে নির্বাচন কমিশন হয়েছিল, সেখানে কিন্তু আরপিওতে অনেকগুলো সংশোধন ছিল রাজনৈতিক দলের উপর। নিবন্ধনের অনেক শর্ত ছিল, এবং কোনো শর্ত আমরা দেখেছি খুব কঠিন। নতুন দল করে নিবন্ধিত হওয়া বেশ কঠিন। দেশের 1/3 জেলায় তাদের অফিস থাকতে হবে, মানে কমিটি থাকতে হবে। সুতরাং আবার ওই প্রশ্ন যে আমরা তো আইন বানাই, মানে আইন যে তৈরি করি আইন লঙ্ঘন করার জন্য, আইন অমান্য করার জন্য। অবশ্যই রাজনৈতিক দলগুলোর কিছু যদি বলেন যে মানে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকবেন না, আমি মনে করি অন্তত এই কাজটি তো করতে পারেন।